আম্মা করে টেকা দান করেন, নামাজে দোয়া কর্ম, আল্লাহ আপনাদের দানের 10 গুণ ফুরাইয়া দিব। অন্যমনস্ক হয়ে হাঁটতে হাঁটতে হঠাৎ চমকে উঠল প্রিয়া। ওর সামনে একজন বয়স্ক ভিখারি থালা পেতে দিয়েছে, ঠোঁটে সরল বিগলিত হাসি। প্রিয়া পার্স খুলে দেখল একবার, সঙ্গে সঙ্গে মুখ কালো হয়ে গেল তার। মুখ তুলে বলল, দান করতে না পারলে দোয়া করবেন না চাচা। ভিখারি লোকটি বোধহয় ভাবাচাকা খেয়ে গেল। বোধহয় ইতিপূর্বে কেউ এ ধরনের কথা বলেনি তাকে। বলল, সবার লোকেই দোয়া করি, দোয়া করতে তো টেকা লাগে না, তয় দান করলে আল্লাহ তার বান্দারে আরও বেশি ফেরত দেয়। মাফ করবেন চাচা, আমার কাছে টাকা নেই। লোকটির আচরণ বদলে গেল হঠাৎ। কর্কশ স্বরে বলল, দিতে পারবেন তো, দেরি করালেন কে? উদয় সময় নষ্ট। লোকটি রুষ্টভাবে চলে গেল। প্রিয়ার মন খারাপ হলো। এরপর দীর্ঘশ্বাস ফেলে পুনরায় হাঁটা ধরে। পরিবারের আদরের বলয় থেকে বের হবার পর থেকেই মানুষ চিনতে শুরু করেছে সে। বুঝতে শিখেছে স্বার্থ ছাড়া এ জগতে কেউ কারো নয়। সেখানে ভিখারি লোকটার আচরণে কষ্ট পাওয়ার কিছু নেই। সকালের নরম রোদ মাথায় নিয়ে একটি 6তলা বাড়ির সামনে এসে থমকে দাঁড়ায় প্রিয়া। অনেকটা পথ হেঁটে আসার ফলে তার দেহ পরিশ্রান্ত, ঘাড় গলা ঘামে জবজব করছে। তৃষ্ণায় গলা শুকিয়ে কাঠ। অনবরত ঢোক গিলে ঘাড় উঁচিয়ে বিল্ডিংটা দেখল সে। এই বিল্ডিংয়ের 4তলায় একটি ফ্ল্যাটে কর্মজীবী দম্পতি বাস করে। তাদেরই 5 মাসের বাচ্চার কেয়ারটেকার হিসেবে নিযুক্ত হয়েছে অষ্টাদশী প্রিয়া। জীবনে যাকে জল গড়িয়ে খেতে হয়নি, আজ সে অন্যের বাড়িতে কাজ করতে এসেছে। নিয়তিতে এও ছিল তার জন্য। তীব্র বেদনা, সংকোচ ও অস্বস্তি বোধ করে ফেলেছে নাজুক মেয়েটিকে। প্রিয়া একটু জড়সড় হয়ে পা বাড়ায় ভেতরে। লিফটে করে পৌঁছে যায় 3rd ফ্লোরে। লিফট থেকে বেরিয়ে যত সামনে এগোয় খেয়াল করে অদ্ভুত জড়তা তাকে গ্রাস করে ফেলেছে। কান্না চাপে গলায়। কলিং বেলে চাপ দিতে গিয়েও হাত কেঁপে উঠল। কোনোদিন কি দুঃস্বপ্নে ভেবেছিল এভাবে অন্যের দ্বারে কাজের জন্য আসবে? হায় নিয়তি! প্রিয়া একবার ভাবে ফিরে যায়। পরক্ষণে মা বোনের কথা চিন্তা করে দমে যায় মন। ইচ্ছের চেয়েও প্রিয়জনকে প্রাধান্য দিতে হবে তাকে। প্রিয়া মুখ ফুলিয়ে লম্বা শ্বাস নিয়ে স্বাভাবিক হতে চেষ্টা করে। এরপর দৃঢ় হাতে কলিং বেল চাপে। দরজা খুলতে মিনিটখানেক সময় লাগলো। পরিচিতি মুখটাই দেখতে পেল সে। অন্তরা মিষ্টি হেসে বলল, তুমি এসেছো? প্রিয়া এ ধরনের কথায় বিরক্ত বোধ করে। চোখের সামনে একজনকে দেখেও জিজ্ঞেস করে এসেছে কিনা। তবে এখন তার বিরক্তির ধার কেউ ধারবে না। তাকেই অন্যের বিরক্তি সহ্য করার ক্ষমতা অর্জন করতে হবে। নম্র ও ক্ষীণ স্বরে বলল, এলাম। ভেতরে এসো। বোঝা গেল বাড়ির কর্ত্রী ভীষণ ব্যস্ত। ভেতরে আসতে বললেই ছুট দিয়ে কোথাও চলে গেল। প্রিয়া আড়ষ্টভাবে চারিদিকে তাকায়। 3 কামরার বিশাল ফ্ল্যাট, দেওয়ালে দেওয়ালে আধুনিকতার ছোঁয়া। প্রিয়ার মনটা হঠাৎ অতীতের টানে ভার হয়ে আসে, তবে দীর্ঘস্থায়ী হয় না। অন্তরা চুল বাঁধতে বাঁধতে ফিরে এসে বলল, এ বাড়িতে সংকোচ করো না। তুমি ভালো ফ্যামিলির জেনে আমার ছেলেকে তোমার জিম্মায় রাখতে চেয়েছি। ও বেশি জ্বালাতন করে না, শুধু একটু টাইমলি খাইয়ে দেবে, চোখে চোখে রাখবে, দেখবে তুমিও হাত পা ছড়িয়ে থাকতে পারবে। এসো, তোমাকে সব বুঝিয়ে দিয়ে যাই। আজ থেকে কাজে লাগতে পারবে? পারবো। খুব উপকার হলো। বলে অন্তরা প্রিয়াকে মাস্টার বেডরুমে নিয়ে গেল। বিছানায় ঘুমিয়ে আছে 5 মাসের একটি শিশু। প্রিয়ার কাছ থেকে টেক কেয়ার করা। অন্তরা একটি প্রাইভেট ব্যাংকে জব করে। বাচ্চাকে এতদিন অন্তরার মা দেখে রেখেছিল। তিনি অসুস্থ হওয়ায় বেকায়দায় পড়তে হয়েছে চাকরিজীবী দম্পতিকে। অতঃপর পরিচিতির মারফতে এই ফুটফুটে মেয়েটিকে ভাগ্যক্রমে পেয়ে গেল। খুবই সরল স্বভাবের মেয়ে। সিসিটিভি ফুটেজে লাগানো আছে পুরো বাড়িতে। কাজেই ভয়ের কোনো কারণ নেই। অন্তরা বাচ্চার সব কিছু বুঝিয়ে দিয়ে বলল, কোনো কিছু না বুঝলে মায়ের থেকে জেনে নিও। মা তো অসুস্থ, যদি ঘুমিয়ে থাকে তাহলে আমাকে ফোন করো। তাছাড়া অনু থাকলে তোমার ঝামেলা কম। বাচ্চাটা অনুর খুব ন্যাওটা। দক্ষিণের রুমটা অনুর। এমার্জেন্সি দরকারে ওকে ডাকবে যদি বাসায় থাকে। কেমন? আমি আসি। তোমার উপর ভরসা করে গেলাম কিন্তু। অন্তরা যাওয়ার আগে প্রিয়ার 2 হাত চেপে ধরে ভরসার স্থানটা বুঝিয়ে দিয়ে গেল। প্রিয়া সদর দরজা আটকে দিতেই ভেতরের ঘর থেকে ডাক ভেসে এলো। জীর্ণ ফাঁসফাঁসে কণ্ঠ,
প্রিয়া অনুমান করে নিল অন্তরা আবার আম্মা ডাকছে। গিয়ে দেখলো সত্যিই তাই, বৃদ্ধা জয়নব পা ভাঁজ করে বিছানায় আধশোয়া হয়েছিলেন। প্রিয়া যেতেই তাকে আপাদমস্তক জহুরির চোখে দেখে জিজ্ঞেস করলেন, তুমি নতুন মেয়ে? জি। প্রিয়া বৃদ্ধার তীক্ষ্ণ দৃষ্টির সামনে একটু সংকুচিত হয়ে যায়। আগে কোথায় কোথায় কাজ করেছো? কোথাও না আন্টি। মানে এটাই প্রথম? জি। হায় হায়, অন্তরা এমন আনকোরা মেয়ে ধরে এনেছে। এই মেয়ে তোমার বিয়ে হয়েছে? প্রিয়া দুদিকে ঘাড় হেলায়। জি না। তাহলে বাচ্চার যত্নের তুমি কি বুঝবে? হায় কপাল। জি আমি পারবো। আমার ছোট বোনকে আমি নিজের হাতে বড় করেছি। জয়নব ভীষণ অসন্তুষ্টির সঙ্গে ধমক দিলেন। সদ্য কাজে যোগ দেওয়া প্রিয়ার 18 বছরের স্বল্প দৈর্ঘ্য জীবনের অপরিচিতের কাছ থেকে পাওয়া প্রথম ধমক। জয়নব বললেন, অত জি জি করো কেন? জি হুজুরি করা চোরের লক্ষণ। তার ওপর কাজের লোকদের মাঝে একটু চোর চোর ব্যাপার থাকে। এরা ছোট থাকতেই হাত সাফাই শিখে যায়। এরপর বড় লোকের বাড়িতে আসা যাওয়া করতে করতে লোভের বশবর্তী হয়ে সেই সাফাই বিদ্যা কাজে লাগায়। তা তুমি বোনকে বড় করেছো কেন? মানে? প্রিয়া উত্তর দেওয়ার আগেই তিনি আবার বললেন, ও তোমাদের মায়েরাও তো বাচ্চা নারী থেকে আলাদা হওয়া মাত্রই তাকে ফেলে কাজে ছুটে যায়, আর বাচ্চা মাটিতে গড়াগড়ি করে বড় হয়। জি না, আমার মা আপনার মতোই অসুস্থ মানুষ, হাঁটা চলা করতে পারে না। ও আচ্ছা, তাহলে সংসারকে চালিয়েছে আমার বাবা। তোমার বাবাও আছে? আমি তো জানি এই জাতের সংসার বাচ্চা পেটে ঢোকা অবধি টিকে থাকে। এর ওপর জামাই লাপাত্তা, সংসার টানে মায়েরা। এই জন্যই দেখো না, কাজের লোক বেশিরভাগ জামাই খেদানো বাচ্চাওয়ালাই হয়। প্রিয়া চুপ রইল। অন্তরা আবার মা তাকে অপমান করছে কিনা নিশ্চিত না হলেও মহিলা যে বাচাল এ নিয়ে বিন্দুমাত্র সন্দেহ রইল না। প্রিয়া স্বল্পভাষী, কাজেই বেশি কথা তার মুখ থেকে বের হলো না। অবশেষে বৃদ্ধা এক ঝুড়ি আলাপ ক্রান্ত দিয়ে বললেন, যাই হোক, তোমাকে আমার ভালো লেগেছে। কথা যত কম বলবে ততই ভালো। আজকাল তো মেয়েরা কাজ করতে এসে এমন চাপা করে যেন আমরা নয় ওরাই আমাদের কাজ করে দয়া করে দিচ্ছে। আরও ভালো লেগেছে তুমি কামের বেটিদের মতন আঞ্চলিক টোনে কথা বলো না, না হলে আমার নাতিও এইসব টোন শিখে ফেলতো। তখনই বাচ্চাটার কান্নার শব্দে কানে বেঁধল। কারো কান্নার শব্দ এত মধুর হয় তা এই মাত্র প্রিয়া অনুধাবন করতে পারল। বৃদ্ধার কবল থেকে ছাড়া পাওয়ার সুযোগ মিলতেই সে পাতলা দেহটিকে নিয়ে পাখির মতো ফুরুত করে উড়ে গেল। ছোট্ট পুতুলের মতো বাচ্চাটাকে সামলানোর প্রথম প্রিয়ার কাছে সহজ মনে হলেও একটু সময় যেতে বুঝলো আদতে তা সহজ নয়। বাচ্চা নতুন মুখ নতুন কোলে খাপ খাইয়ে নিতে না পেরে একটু পরপরই অস্থির হয়ে কেঁদে উঠেছে। বাচ্চার ডাইপার বদলাতে গিয়ে বলল আরেক বিপদে। ডাইপার শেষ, নতুন কোনো প্যাকেট তোলা আছে কিনা প্রিয়াকে বলা হয়নি। সে অন্তরার মায়ের কাছে জানতে গিয়ে দেখল তিনি নাক ডেকে ঘুমাচ্ছেন। প্রিয়া অবশেষে অন্তরাকে কল দিল। অন্তরা ব্যস্ত স্বরে কোনো মতে বলল, ডায়পার শেষ, আমার খেয়াল ছিল না গো। অনু তো বাড়িতেই আছে আজ, ওকে বলো বাইরে থেকে এনে দিতে। ফোন কেটে গেল। প্রিয়া গেল সেই দক্ষিণের বন্ধ দরজার সামনে। ঠক ঠক শব্দ তুলল বেশ কয়েকবার। প্রায় 5 মিনিট পর এক অতিশয় সুদর্শন যুবককে দরজা খুলতে দেখে প্রিয়া ভ্যাবাচাকা খেয়ে 2 পা পিছিয়ে গেল। যুবকের চোখে ঘুম, কপালে পিছিয়ে থাকা চুলের আড়ালে বিরক্তিকর ঘাড় ভাঁজ। ঢুলু ঢুলু চোখে যে তীক্ষ্ণ স্বরে বলল, কি চাই? প্রিয়া নিজেকে সামলে বলল, অনু আপুকে ডেকে দিন না একটু, বাচ্চার ডাইপার কিনতে যেতে বলেছে অন্তরা আপা। আচমকা যুবকের মুখের রং বদলাতে দেখা গেল। ঘুম ঘুম চোখের আভাটা রাগ নাকি নিদ্রার রেশ ঠিক ঠাহর করা গেল না। গমগমে স্বরে বলল, অন্তরা ভাবি পাঠিয়েছে তোমায়? হ্যাঁ। ওনাকে গিয়ে বলো অনু মরে গেছে, এখন তার অন্তিম সংস্কার চলছে। ধরাম করে দরজা আটকে গেল। প্রিয়া কিছুক্ষণ বিমূঢ় হয়ে দাঁড়িয়ে থাকে। এরপর যুবকটির কথা মতোই কাজ করলো। অন্তরাকে পুনরায় ফোন দিয়ে বলল,
আপা একটা লোক দরজা খুলে বলল অনু আপু নাকি মরে গেছে, এখন অন্তিম সংস্কার চলছে। অন্তরা কপাল চাপড়ে হেসে বলল, অনু আপু হতে যাবে কেন মেয়ে? আরে ওই ছেলেই তো অনু, মানে অনুভব, আমার দেবর। আমি আদর করে অনু ডাকি। প্রিয়া বনে গেল। প্রত্যুত্তরে কি বলা উচিত বুঝে পেল না। বুঝল না দোষটা অন্তরার বলার ধরনের নাকি তার বোঝার। অন্তরা বলল, আচ্ছা তুমি বাবুর কাছে থাকো, আমি ওর সঙ্গে কথা বলে নিচ্ছি। প্রিয়া ফোন কেটে ফিক করে হেসে বলল। পিছু ফিরেই চকিতে খেয়াল করলো অনুভব দরজায় দাঁড়িয়ে জলজলে চোখে তাকেই দেখছে, যেন এক হিংস্র প্রাণী শিকার পেয়েছে। প্রিয়া চুপসে গেল। হাসিটা তখনও তার মনের দেওয়ালে সুরসুরি দিচ্ছে। সদ্য ঘুম থেকে উঠে অপরিচিত এক মেয়ের সামনে নিজের নামের বেইজ্জতি হতে দেখা ঠিক কতটা হৃদয় বিদারক ঘটনা তা অনুভবের চেয়েও এই মুহূর্তে কেউ ভালো বুঝবে না। দিনের শুরুটাই মেজাজ বিগড়ে দিল তার। একেই পর্যাপ্ত ঘুম হলো না, তার উপর কোথা থেকে এসে জুটল এই মেয়ে। চিরবির করা মেজাজে সমক্ষের মেয়েটিকে আগাগোড়া দেখে নিয়ে সে ছিমছিমে দেহের এক কিশোরী পিটপিট করে চেয়ে আছে। সেই দৃষ্টিতে সামান্যতম ভয় ডর নেই, তবে কোমল মুখশ্রীতে কিঞ্চিত বিবর্তভাবে বোধ হয় জিইয়ে আছে। অনুভব জরিপ শেষে কড়া গলায় বলল, তুমি তাহলে নতুন কাজের লোক? এ পর্যায়ে প্রিয়ার মুখটা শুকনো হয়ে আসে, দৃষ্টিটা আপনা আপনি নত হয়ে যায়। কাজের লোক শব্দটা তার কানে বড়ই ত্রুটি কটু শোনায়। সে কি সত্যিই কাজের লোক হয়ে গেল? ভেবে ভেবে মনের অঞ্চলে বিশৃঙ্খলা সৃষ্টি হবার আগেই অনুভব পুনরায় একই ভঙ্গিতে নির্দেশ করল, ভেতরে এসো। কথা শেষ করা মাত্রই অনুভব দরজার আড়ালে মিলিয়ে গেল। প্রিয়া একটু দ্বিধান্বিত হয়। ঘরে কেন ডাকলো? অপমান করবে না তো? তেমন হলে প্রিয়ার এ বাড়িতে আজই প্রথম ও শেষ দিন হতে চলেছে। প্রিয়া গুটিসুটি পায়ে দরজার সম্মুখে গিয়ে দাঁড়ায়। ভেতরে আর যায় না। জানালার ফাঁক গলে সূর্য কিরণ এসে গড়াগড়ি করছে ফ্লোরে। সাদা টাইলসের ঝলকানিতে চোখ ঝলকে ওঠে। প্রিয়ার ভেতরে কিছুটা অস্বস্তি থাকলেও দৃষ্টি সবল। অনুভব বিছানায় হেলে বসেছে, পরনে কালো ট্রাউজার, কালো শার্টের সবগুলো বোতাম খোলা, তাতে গৌর দেহের রংটা বেশ চোখে লাগছে। প্রিয়াকে তাকিয়ে থাকতে দেখে কপালে পড়ে থাকা চুলগুলো আঙ্গুল দ্বারা ব্যাগ ব্রাশ করতে করতে অনুভব আত্মদম্ভের সাথে বলে উঠল, ওভাবে কি দেখছো? জীবনে হ্যান্ডসাম ছেলে দেখোনি? দেখেছি। প্রিয়ার গলা স্বাভাবিক। উত্তরে অনুভবের মসৃণ কপাল কুঞ্চিত হয়, কণ্ঠ হয় ক্ষুরধার। কিন্তু আমার মতো হ্যান্ডসাম দেখোনি, তাই তো? প্রিয়া সরল ভঙ্গিতে মাথা নাড়ে। তা দেখে অনুভবের ঠোঁটের কোণে দাম্ভিক গৌরবান্বিত হাসি ঠাঁই পায়। পরক্ষণেই তা ঝুলে পড়ে মেয়েটির অপকট বাক্যদ্বয় শোনে। প্রিয়া সরল গলায় বলল, কিছু সুন্দর পুরুষ দেখলে মনে হয় ওরা কেন মেয়ে হলো না। আপনি সেরকম মানুষ। বিস্ময়ে রাগে সুদর্শনের মুখ থমথমে হয়ে ওঠে। হেলে বসা বাঁকা দেহটি সোজা করে গলা চড়িয়ে বলে, এই মেয়েই বলতে কি চাইছো তুমি? প্রিয়া অতি মনোযোগী ছাত্রীর ন্যায় অনুভবের দিকে চোখ বুলিয়ে বলল, আপনার গালে যদি দাড়ি না গজাতো, চুলগুলো যদি লম্বা হতো আর মেয়েদের জামা কাপড় পরতেন, তাহলে অপরূপা লাগতো। নিজের নিখুঁত সৌন্দর্যের অপব্যাখ্যা শ্রবণ হতেই অনুভব থাকিয়ে ওঠে। সে তো তোমার গালে যদি দাড়ি গজাতো, চুলগুলো কদম ছাট হতো, ছেঁড়া ফাটা শার্ট প্যান্ট পরতে, গলায় কতগুলো মালা আর হাতের 5 আঙ্গুলে আংটি ঝুলিয়ে ক্যারাম খেলতে, তাহলে তোমাকেও পাড়ার মোড়ের বখাটে রঞ্জুর মতো লাগতো। প্রিয়ার মুখে জবাব এলো না। দৃষ্টি নিবদ্ধ হয় মেঝেতে। মনে মনে নিজেকে অনুভবের বর্ণনায় কল্পনা করার চেষ্টা করে। ছেলেরূপে কি তাকে খুব বেশি জঘন্য লাগতো? একদম বখাটে রঞ্জুর মতো। ছি! প্রিয়ার গা গলিয়ে ওঠে। রঞ্জুকে সে চিনেছে কলোনির বস্তিতে ওঠার পর। ময়লা তেলচিটে জামা কাপড় পরে মাথায় একটা রুমাল বেঁধে ঘুরে বেড়ায়। মধ্যমা ও অনামিকার ভাঁজে গোজা থাকে সস্তার বিড়ি, দাঁতে মাখা থাকে মোটা স্তরের গুল। কথা বললে ভক ভক করে গন্ধ ছুটে ঠোঁটের ফাঁক গলে। তল্লাটের এমন কোনো মেয়ে নেই যে তার দৃষ্টির অগোচরে আছে। রঞ্জু আবার নারীদের বেলায় ধর্ম, গায়ের রং, জাত কিছু মানে না। মেথর কন্যা থেকে পতিতা পল্লীর লাস্যময়ী সবাইকেই শ্রদ্ধা বিনয়ী নজরে দেখে। জেড্ডার ফিমেল হওয়ায় নিয়েই কথা।
রঞ্জুকে এক শব্দে ব্যাখ্যা করতে হলে বলা যায় নারী অন্তঃপ্রাণ। নারীর সেবায় 24 ঘন্টা নিয়োজিত। তার নজর প্রিয়ার উপরও পড়েছে বটে, সে প্রসঙ্গ আলাদা। অনুভবের কথায় প্রিয়া সচকিত হলো। তুমি কি জানো তুমি একটা বেয়াদব গোছের মেয়ে? জি না। আবার বেয়াদবি? তামাশা করো। এই মুহূর্তে তোমার চাকরি নট করে দিতে পারি জানো? এ পর্যায়ে প্রিয়া জবাব দিল না। সে ঠিক কোথায় কিভাবে বেয়াদবি করলো ধরতে পারছে না। মেয়েটির নতমুখ অনুভবকে তৃপ্তি দিল। যেই না চাকরি যাওয়ার কথা বলল, অমনি জোকের মুখে নুন পড়েছে। এইসব বাঁকা মেয়েদের অনুভবের হাড়ে হাড়ে চেনা। সে জিজ্ঞেস করলো, পরিচয় তো জানা হলো না, তোমার নাম কি মেয়ে? প্রিয়া মৃদু স্বরে জবাব দিল, প্রিয়া। অনুভব ভ্রু কুঁচকে মেয়েটির মাথা থেকে পা অবধি চোখ বোলাই। খানিক সুর টেনে ব্যাং করে বলল, কাজের মেয়ের নাম প্রিয়া, আসল নাম তো? জন্ম নিবন্ধন দেখাতে হবে? প্রিয়ার আত্মবিশ্বাস দেখে অনুভব কিছুটা দমে গেল, তবে তা প্রকাশ না করে বলল, আজকাল পয়সা দিয়েই সেসব বানানো যায়। প্রিয়া চুপ করে রইল। নাম নিয়ে জীবনে এই প্রথম বিড়ম্বনায় পড়ল বোধ হয়। অনুভব আবার বলল, হুম, এ ধরনের নাম এই বাড়িতে এলাও না। কেন? প্রিয়া অবাক হয়ে তাকায়। কাজ করতে হলে নামও যে ভাবনার বিষয় তা জানা ছিল না। অনুভব বলল, কাজের লোকের নাম হবে সখিনা, জরিনা, ফরিদা, মতির মা, হাসুর মা। আমি বিবাহিত নই। প্রিয়ার তড়িৎ উত্তর। ও, তাহলেও প্রিয়া নাম চলবে না। একে আমি এলিজিবল ব্যাচেলর, বেশিরভাগ সময় বাড়িতে একা থাকি। তার উপর তুমিও যুবতী, লোকে উল্টাপাল্টা ভাবতে পারে। তোমার নাম দিলাম হাসু। হাসু, রান্নাঘরে যাও হাসু, পানি গরম দাও, গোসল করব। প্রিয়া করুণ চোখে তার নামের মৃত্যু দেখতে পেল যেন। কোনো বাক্য খরচ না করে প্রস্থান করলো। খানিক বাদে বাচ্চাটাকে কোলে নিয়ে আবার ফিরেও এলো। অনুভব তখন পা নাচিয়ে ফোন স্কল করছিল। প্রিয়াকে দেখে চোখ সরিয়ে অসন্তোষের সঙ্গে বলল, কি ব্যাপার? আমি ছুটা বুয়া নই। অন্তরা আপা আমাকে বাবুর টেক কেয়ার করতে এনেছেন। তবুও আমি পানি গরম করে দিচ্ছি, আপনি একটু বাবুকে রাখুন। প্রিয়া অনুভবের কোলে তার ভাতিজাকে রেখে চলে গেল। অনুভব হতভম্ব হয়ে রইল। সেকেন্ড কয়েক বাদেই টের পেল তার ট্রাউজার ভিজে গেছে। আদরের ভাতিজা চাচার কোলে হিসু করে দিয়েছে। সঙ্গে সঙ্গে অনুভব চেঁচিয়ে উঠল, এই হাসু, বাবুকে ডাইপার পরাওনি কেন? প্রিয়া ছুটে এসে বলল, আপনাকে আনতে বলেছিল তো। অনুভব দাঁত কিরমির করে ওঠে। বাবুকে প্রিয়ার কোলে ধরিয়ে দিয়ে চিবিয়ে চিবিয়ে বলে, দূর হও চোখের সামনে থেকে, ত্রিসীমানায় দেখলে খুন করে দেব। প্রিয়া ভীত পায়ে বেরিয়ে গেল। প্রথম দিনে যা অভিজ্ঞতা হলো তাতে এই বিচিত্র স্বভাবের মানুষগুলোর সঙ্গে সে টিকতে পারবে বলে মনে হয় না। সকাল প্রায় 9টার কাছাকাছি। প্রিয়া বস্তির ঘিঞ্চি পথ মারিয়ে বড় রাস্তায় উঠতেই আচানক রঞ্জুর সামনে পড়ে গেল। রঞ্জুর হলদেটে চোখ দুটি চকচক করে উঠল। সেই চোখের ভাষা যেন বলছে, সকাল সকাল প্রিয়ার দর্শনে সে মুগ্ধ। কৃতার্থ চলার পথে বাধা পেয়েও প্রিয়ার গতি সামান্যতম বোধ হলো না। চোখ তুলে এক পলক রঞ্জুকে দেখে আবারও পাশ কাটিয়ে চলতে লাগলো। রঞ্জুও পিছু ধরল। গলা খাকারি টেনে মনোযোগ আকর্ষণের চেষ্টা করে বলল, প্রিয়া ভালো আছো? প্রিয়া ভেতরে ভেতরে যেন এই আশঙ্কাই করছিল। এই এলাকায় আসার পর থেকেই রঞ্জু ছুকছুক করছে। রাস্তায় পেলেই খোশ গল্প করার চেষ্টা চালাচ্ছে। যদিও প্রিয়ার হিমশীতল নির্বিকারত্ব ভাব জমানোর চেষ্টাকে নিরাশ করছে, তবে রঞ্জু দমে যাওয়ার পাত্র নয়। মান অপমান বোধ খুবই ক্ষীণ ছেলেটার। প্রিয়া তা বুঝেই চলার গতি বৃদ্ধি করে, কিন্তু প্রশ্নের জবাবে কিছু না বললেও হচ্ছে না। একই এলাকায় থেকে এলাকার সুপরিচিত সাহায্য পরায়ণ ব্যক্তিটিকে পাত্তা না দিয়ে চলাও যাবে না। যদিও রঞ্জু গায়ে পড়া, কিন্তু সকলের সমস্যায় তাকেই আগে পাওয়া যায়। তাছাড়া প্রিয়ার পরিবার বলতে মা আর ছোট বোন, ওদের একা রেখেই কাজে যেতে হয়। সর্বাধিক বিবেচনায় প্রিয়া কথার উত্তর দেবে বলে মনস্থির করল। মুখ না ফিরিয়ে আস্তে করে বলল, জি ভালো আছি। উত্তর পেয়ে রঞ্জু পায়ে পা মিলিয়ে এগোয়। বিগলিত হেসে বলে, আমি কেমন আছি জিজ্ঞাসা করবা না? তা জেনে আমি কি করব? রঞ্জু একটু থতমত খেয়ে গেল। পরক্ষণেই হেসে বলল, তাও ঠিক, আমি কেমন আছি তা দিয়া তোমার কি? তা আন্টি ভালো আছে? ছোট বোন? সবাই ভালো আছে। রঞ্জু এবার কণ্ঠে অভিভাবকত্ব ফুটিয়ে বলল, নতুন পরিবেশে মানাইয়া নিতে কষ্ট হইতাছে না তো? কোনো ঝামেলা হইলে জানাইতে পারো।
কেন? প্রিয়া সরল মনেই প্রশ্ন করলো। রঞ্জু আবারও হেসে বলল, আমরা তো এখন প্রতিবেশী, আর প্রতিবেশীরাই প্রতিবেশীর খোঁজ নেয়। আমি তোমাকেও খোঁজ নিমু, তুমি আমার। ও, তুমি অনুভব ভাইগো বাড়িতে কাম নিছো শুনলাম। তুমি নিজেই তো একটা বাচ্চা, আবার আরেক বাচ্চা সামলাইবা কেমনে? প্রিয়া বিরক্তি চেপে জবাব দেই, রঞ্জু ভাই, যদি ভুল না হই তবে আমার চেয়েও কম বয়সে আপনার মায়ের কোলে আপনি ছিলেন। তুমি ঠিক, তবে যুগ বদলাইছে না। আগের দিনে মাইয়ারা হাঁটা শিখলেই শাড়ি পরতো, ডাঙ্গর হইলেই বিয়া। এখন তো আর সেই যুগ নাই, সেই হিসাবে তুমি ছোট্টই আছো। বলে রঞ্জু আবারও হাসলো। হাসিটা তার বাতিক। বিপরীতের মানুষটা যতই ধরাশায়ী বিব্রতকর উত্তর দিক না কেন, সে সর্বদাই হাসবে। রঞ্জু খেয়াল করলো প্রিয়া অন্যদিকে তাকিয়ে তার সঙ্গে কথা বলছে। হাঁটতে হাঁটতে একবারও তার দিকে ফেরায়নি। রঞ্জু আফসোসের সুরে বলল, মুখ ফিরাইয়া রাখলা কেন? আমি অশিক্ষিত কালা মানুষ বইলা কি চাইয়াও দেখা যাবে না? সেজন্য না। তাইলে শরম পাও? উৎসুক শোনায় রঞ্জুর কণ্ঠ। আপনার মুখে দুর্গন্ধ। রঞ্জুর পা থেমে গেল। চিরস্থায়ী হাসিও হুট করে মিলিয়ে গেল। কালচে মোটা ঠোঁট দুখানি একে অপরকে চেপে ধরে মুখের কবাট আটকে দিল। প্রিয়া বেফাঁসে কথাটা বলে নিজেই ভাবাচাকা খেয়ে গেছে। সে রঞ্জুর দিকে ফিরে দেখার সাহস পেল না, প্রায় ছুটে চলে গেল। অনুভব জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে শেষ বর্ষের ছাত্র। একটু বাদেই তার গুরুত্বপূর্ণ একটা ক্লাস অনলাইনে অ্যাটেন্ড করতে হবে, অথচ আদরের ভাতিজা জায়েমকে কোলে নিয়ে সে শূন্য ঘরে অসহায়ের মতো বসে আছে। ইতিমধ্যে জায়েমের ছোট অথচ পাতলা ও ধারালো নখের দ্বারা অনুভবের ফর্সা নাকে বেশ কিছু সুচারু নকশা ফুটে উঠেছে। জ্বালা করছে সেখানটায়। এই ছটফটে দুষ্টুকে নিয়ে ক্লাস অ্যাটেন্ড করা অসম্ভব। এদিকে বাচ্চার ডাক্তার বাবা তার শাশুড়িকে নিয়ে গেছে মেডিকেল চেকআপে। অন্তরা ভাবিও একটু আগে অফিসে বেরিয়ে গেছে। অনুভবের নিজের মাথায় চুল ছিঁড়তে ইচ্ছে হয়। একটা মেয়েকে না রাখা হয়েছিল জায়েমের কেয়ারটেকার হিসেবে, তারও কোনো খবর নেই, নাকি চাকরি ছেড়ে দিল। অবশ্য বৃদ্ধা জয়নব বানুর বদৌলতে এ বাড়িতে কেউই বেশি দিন টিকতে পারে না। ভাবনার মাঝেই কলিং বেল বাজলো। দরজা খুলতেই দেখলো বাঁশের কঞ্চির মতো পাতলা অথচ সতেজ দেহটির মতো মাথা উঁচিয়ে দাঁড়িয়ে আছে প্রিয়া। অনুভবকে দেখে তার চোখে অপ্রস্তুতভাবে ফুটে উঠেছে। চোখে তারা টিমটিমে প্রদীপের মতো পিটপিট করে ওঠে। প্রথম দিনের বিব্রতকর সাক্ষাতের পর প্রিয়া চেষ্টা করছে এই চোখ ধাঁধানো রূপবান ছেলের ছায়াও এড়িয়ে চলতে। স্বস্তির বিষয় অনুভব বাইরে থাকে সারাদিন, তাই দেখা হয় না। কিন্তু আজ ঢুকতেই দেখা, যাকে বলে বিড়ালের পথ কেটেছে। দিনটা শুভ গেলে হয়। অনুভব অতিশয় রুক্ষ মূর্তি রূপ ধারণ করে আছে। গমগমে স্বরে বলে উঠল, দুদিন কাজে আসতে না আসতেই শুরু হয়ে গেছে ফাঁকিবাজি। প্রিয়া ঘুমন্ত মুখটা ওড়নার একাংশে মুছতে মুছতে আর চোখে দেওয়াল ঘড়িটা দেখে নেই। মৃদু স্বর বলে, মাত্র 10 মিনিট লেট। অনুভবের দৃষ্টি পাখির সরু চঞ্চুর মতো হয়। দেহের সমস্ত রাগ চুইয়ে এসে নাকের ডগায় জমেছে যেন। এই মেয়ের মাঝে নিজের দোষ স্বীকারের কোনো অভ্যাসই নেই দেখা যাচ্ছে। ধমকটা প্রায় দিতে গিয়েও ভাতিজার সরল মুখপানে চেয়ে এগিয়ে ফেলল। বাচ্চাটা ভয় পাবে। কণ্ঠ খোড়া করে চাপা ক্রোধে ফুঁসতে ফুঁসতে বলল, 1 মিনিট লেট হলেও সেটা লেটই। জাইমকে নাও, নয়তো এবার আমার ক্লাসে লেট হবে। প্রিয়া হাত বাড়িয়ে দিতেই জাইম নিচের পাটির দাঁত দুখানি দেখিয়ে হাসে। সরল অপবিদ্ধ সেই হাসিতে আপনাতেই বুকের ভেতর শিশিরের মতো টিপ টিপ করে মায়া ঝরে। জাইম লাফিয়ে চাচ্চুর শক্ত দেহ থেকে প্রিয়ার নরম কোলে চলে আসে। বাচ্চাটা ইতিমধ্যে তাকে ভালো মতো চিনে ফেলেছে। প্রিয়া এদিক ওদিক চেয়ে প্রশ্ন করল, বাড়িতে কেউ নেই? কেন, আমাকে দেখা যায় না? তেরসা স্বরে পাল্টা প্রশ্ন করে অনুভব। প্রিয়া হতাশ হলো। এই ছেলেটা কি সারাদিন উত্তপ্ত করা হয়ে থাকে নাকি? কিছু বললেই ছাদ করে ওঠে। প্রিয়া বিরস বদনে বলল, আপনি ছাড়া আর কেউ? আন্টি? বুড়ি হাসপাতালে গেছে। বাড়িতে আপাতত তুমি, আমি আর জাইম। আমাকে ভয় লাগলে ঘরে গিয়ে দরজা আটকে থাকো। তাচ্ছিল্যর সঙ্গে বলে অনুভব প্রস্থান করে। প্রিয়া ছোট ছোট চোখে চেয়ে থাকে। অনুভব ক্লাস শেষে বেরিয়ে এসে এক গ্লাস পানি খেল। রহমান স্যারের ক্লাসে একেবারে ঘাম ছুটে যায়। ভাইয়া ভাবির ঘরের দরজা খোলা। ঘরের এ মাথা থেকে ও মাথা হেঁটে হেঁটে জায়েমকে ঘুম পাড়াচ্ছে প্রিয়া। অনুভব আস্তে করে ডেকে বলল, এই হাসু, শুনে যাও।
নামটা কর্ণকোহর ভেদ করতেই প্রিয়ার মুখে ঝুপ করে আধার নামলো। মনে মনে বিড়বিড় করলো, বাজে, সবচেয়ে বাজে নাম। জায়েমকে শুইয়ে দিয়ে গুটিসুটি পায়ে দরজার দিকে এগিয়ে আসতেই অনুভব আবার বলল, জাইমের নখগুলো কেটে দিও তো, আমার নাকের 12টা বাজিয়ে দিয়েছে। আচ্ছা, কিন্তু বাবুর নেল কাটার কোথায় সেটা আমার জানা নেই। না বলে কোথাও খোঁজাটা ঠিক হবে না। আপনি কি একটু খুঁজে দেবেন অনু ভাইয়া? অনু ভাইয়া মুহূর্তেই ছোটখাটো একটা বজ্রপাত হলো সুদর্শন পুরুষটির মাথায়। অনুভবের মনে হলো তার নামটাকে কেউ ঢোলের উপরে ফেলে দুমদাম বাজিয়ে দিল। মেয়েটা কি নামের প্রতিশোধ নিচ্ছে? অনুভব এবার স্থান কাল ভুলে ধমকে উঠল, এই মেয়ে ফাইজলিম পেয়েছ? কাজে লাগা অবধি তোমার বেয়াদবি সহ্য করছি। মানে? প্রিয়া ঘাবড়ে গেল। আবার মানে করছো? শিয়ানা ভাবো নিজেকে? অনু ভাইয়া আবার কি? প্রিয়া বুঝতে পেরে ঠোঁট টিপল, কথায় স্রোতের শব্দটা বলে ফেলেছে। মেয়েটার হাসি লুকানোর চেষ্টা দেখে আরেক দফা ক্রোধের উত্তাপ উঠল অনুভবের দেহে। এই মেয়ে আবার হাসছো? আমার নামটা কি তোমার কোনো জোক মনে হয় যে পোক করবে? আমি অত কিছু ভেবে বলিনি। ইচ্ছে করেই বলেছো? আচ্ছা, মুশকিল তো। এই ছেলে দেখি পায়ে পা দিয়ে ঝগড়া করে। পাড়ার কুষ্টে মহিলাদের মতো কিছুটা স্বভাব বোধ হয়ে আছে, কিন্তু প্রিয়া তর্ক করা পছন্দ করে না, তাই অত কথায় না গিয়ে সরাসরি বলল, তাহলে কি বলে ডাকবো বলে দিন। অনুভব হাত দুটি বুকে বেঁধে ভাবের সঙ্গে বলল, স্যার বলবে ওসব ভাইয়া রাখা যাবে না। এই বয়সী মেয়েদের খুব ভালো করে জানা আছে, আজ ভাইয়া কাল সাইয়া, ওসব চলবে না। কাজ করতে এসেছো, মন দিয়ে কাজ করবে, কোনো রকম ফ্যান্টাসিতে ভোগা যাবে না। প্রিয়ার মুখটা তখন অস্বস্তিতে লাল হয়ে উঠেছে। ছেলেটা নিজেকে একটু বেশি প্রাধান্য দেয়। প্রথমে ইঙ্গিতপূর্ণ কথা বলে নামটাই বদলে দিল, আর এখন তো সমর্থনে ইঙ্গিতপূর্ণ আচরণ। ছেলেটার মাথায় কি সারাক্ষণ এসবই ঘোরে? মেয়েরা তার প্রেমে পড়তে মরে যাচ্ছে সব। প্রিয়া সে কথা আর মুখে আনলো না। অনুভব বড় ভাইয়ার ঘরে ঢুকলো বাবুর নেইল কাটার খুঁজতে খুঁজতেই তার মনে হলো মেয়েটা ফাজিল হলেও এই দিকটা ভালো আছে, অনুমতি ছাড়া নিচে কোনো কিছুতে হাত দেয় না। তাছাড়া মেয়েটার দরকার ছাড়া কথাও খুব একটা বলে না। আরও কিছু ভালো দিক আছে, তবে অনুভব তা নিয়ে ভাবতে চাইল না। এদের যত কম পাত্তা দেওয়া যায় ততই মঙ্গল। অনুভব চেস্ট ড্রয়ার থেকে নেল কাটার বের করে প্রিয়ার হাতে দিতেই প্রিয়া কৌতূহলে জিজ্ঞেস করলো, আপনি কোথায় পড়েন? তা জেনে তুমি কি করবে? না, অনলাইন ক্লাস করলেন তাই জানতে ইচ্ছে হলো। অনুভব সে কথার উত্তর না দিয়ে পাল্টা জিজ্ঞেস করলো, তুমি কতদূর পড়েছ? ভাষা তো ঝরঝরে শোনায়। প্রিয়া গোল হয়ে বসে মনোযোগী চোখে যে ঘুমন্ত জায়েমের নখ কাটতে কাটতে বলল, এই তো এবার এসএসসি দিয়েছি। অনুভবের চোখ বড় হয়, পূর্ণ দৃষ্টিতে তাকায় নিলিপ্ত গোছের মেয়েটির দিকে। হলুদ রঙা সালোয়ার কামিজ পরনে উজ্জ্বল ত্বকের মেয়েটাকে দেখতে সদা পরিপাটি লাগে। আচার আচরণেও ভদ্র ঘরেরই মনে হয়। অনুভবের ইচ্ছে হলো বয়স জিজ্ঞেস করে, যদিও তা ঠিক হবে কিনা বুঝতে পারে না। একটু ভেবে জিজ্ঞেস করেই বসে, তোমার বয়স কত? 18। বয়সটাতেও আপনার সমস্যা থাকলে বাড়িতে নিতে পারেন স্যার, ওটাতে আমার সমস্যা নেই। অনুভব এ কথাই হেসে ফেলল। খাট বরাবর সোফায় বসে জানতে চাইল, সমস্যা নেই কেন? সবাই বলে আমি নাকি বয়সের চেয়ে বেশি গম্ভীর। পড়াশোনা করো, তাহলে এই বয়সে তুমি এই কাজ কেন করছো? টিউশনি করাতে পারতে। কখনো করাইনি তো, অভিজ্ঞতা নেই। হাত গুটিয়ে বসে থাকলে সংসার চলবে না, তাই বাবু সামলানোর কাজটা আগে পেয়ে বেতন বেশি নিয়ে নিলাম। সংসার চলবে না কেন? তোমার ফ্যামিলিতে আর্নিং মেম্বার কেউ নেই? এতদিন কিভাবে সংসার চলেছে? অনুভবের কৌতূহল ক্রমে বেড়ে চলেছে। সেটাকে থামিয়ে দিতেই প্রিয়া বলল, চলেছে একভাবে, এখন আর চলছিল না বলে কাজে লাগা। আপনি আওয়াজ করবেন না স্যার, জামাইয়ের ঘুম ভেঙে গেলে কান্না থামানো মুশকিল হবে।